তো আপনারা অলরেডি জানেন যে আমাদের আজকের প্রোগ্রামের টাইটেল আইসিটি এবং টেলিকম খাতের সংস্কার। 2024-এর অগাস্ট অভ্যুত্থানের পরে আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ে বেশ কিছু রিফর্ম উদ্যোগ নিয়েছে এবং আইসিটি এবং টেলিকম এই দুই খাতেই আসলে সেই উদ্যোগের একটা বড় অংশ ছিল। বেশ কিছু নতুন বা এক্সিস্টিং আইন যেগুলো ছিল সেগুলো রিফর্ম করা হয়েছে, কিছু কিছু বাতিলও করা হয়েছে এবং কিছু নিউ গাইডলাইন তৈরি করা হয়েছে, যেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আজকের মেইন অনুষ্ঠানটার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা ইতিমধ্যেই জানি যে বিভিন্ন ধরনের এই রিফর্ম যেগুলি হয়েছে সেগুলোর ব্যাপারে বেশ কিছু রিয়াকশান হয়েছে, বেশ পজিটিভ রিয়াকশান হয়েছে, আবার অনেক ক্ষেত্রে কিছু ক্রিটিসিজমও হয়েছে। কারণ যেহেতু এটা এমন একটা সেক্টর যেটা আসলে ইট কাটস অ্যাক্রস ডিফারেন্ট সোসাইটি, পার্টস অফ দ্য সোসাইটি অ্যান্ড ইকোনমি। কারণ আমরা জানি যে আমাদের সবারই আইটি বা টেলিকমিউনিকেশন বা ডিজিটাল সার্ভিস হ্যাজ বিকাম পার্ট অফ আওয়ার লাইফ, এবং সেখানে যেরকম প্রোভাইডার আছে, সার্ভিস প্রোভাইডার আছে, সেরকম আবার ভোক্তাও আছে। তো হয়তো অনেক রিফর্ম কোনো ইনিশিয়েটিভগুলো হয়তো ভোক্তাদেরকেও উপকার করছে, আবার সার্ভিস প্রোভাইডারদের মনে করছে যে তাদের ক্ষেত্রে এটা সমস্যা হয়ে যাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে উল্টাও হয়ে যাচ্ছে, যে হয়তো সার্ভিস প্রোভাইডারদেরকে হয়তো মনে করছে যে তারা বেনিফিট পাচ্ছে, আবার ভোক্তারা এখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেরকম সেটা যে কোনো পলিসি রিভিশনের বা রিফর্মেরই একটা পার্ট। তো আমাদের কাছে মনে হয়েছে যে সেই ব্যাপারগুলিতে কিছু খোলামেলা ডিসকাশন হওয়া উচিত। আপনারা মিডিয়া অলরেডি অনেক কাজ করেছেন, বাট আজকে আমরা মনে করেছি যে যেহেতু এই সরকার আর মাত্র 1 মাস আছে, ইভেন 1 মাসেরও কম সময় আছে, তো সরকারের এই পর্যায়ে হয়তো আর বড় কোনো রিফর্ম হয়তো হবে না আগামী 25 থেকে 30 দিনের মধ্যে। হয়তো যেগুলো অলরেডি শুরু হয়ে গেছে সেগুলো হয়তো ক্লোজার হবে। বাট এই সময়টাতে আমরা চাচ্ছি যে এই রিফর্মগুলোর উপরে একটা অ্যানালাইসিস করা, একটা ডায়াগনোসিস করা, যে রিফর্মগুলো কেন করা হলো, কী উদ্দেশ্যে করা হলো, এবং সেক্ষেত্রে আসলে আমরা যেই বেনিফিটগুলো চাচ্ছি বা আমরা দাবি করেছিলাম সেটা কতটুকু আমরা করতে পারলাম। তো সেখানে আমাদের এখানে সরকারের সাইড থেকেও লোক আছে, বিভিন্ন কমিশনের রিপ্রেজেন্টেটিভরা এখানে আছে কয়েকজন, এবং আমরা যারা ইন্ডাস্ট্রি প্লেয়ার তারাও আছি, ভোক্তা যারা আছেন, মিডিয়া যারা আছেন তারাও আছি। তো আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়াজ তায়েব, উনি এখানে আছেন এবং ওনারা আসলে মেইন বক্তব্য দেওয়ার কথা। আমরা আশা করছি উনি চলে আসবেন। প্যানেলিস্ট বা স্পিকার হিসাবে আমরা এখানে কয়েকজনকে ইনভাইট করেছি যারা এখানে আছেন, আপনারা অনেকেই চিনেন। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, রিটায়ার্ড কমিশনার বিটিআরসি। আমরা জানি যে বিটিআরসির মাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে গত 1 বছরে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এখানে আছেন টেলিকম বিশেষজ্ঞ মাহতাব ভাই, আপনারা সবাই ওনাকে চিনেন। এখানে বাকো বা আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার, তার সভাপতি তানভীর ইব্রাহিম, উনি আছেন আমাদের সাথে। হয়তো ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভ থেকে উনি কথা বলবেন। আমাদের সাথে আরও আছেন একজন অ্যাকাডেমিশিয়ান ডক্টর নিয়াজ আসাদুল্লাহ। ওনার আরেকটা পরিচয় আছে, যেই জন্য আসলে আজকে ওনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি। আইসিটি সেক্টরের দুর্নীতির উপরে একটা শ্বেতপত্র গত সপ্তাহেই তো পাবলিশ হচ্ছে, না গত সপ্তাহে যেটা পাবলিশ হয়েছে, ওইটার উনি চেয়ার। তো সেই ব্যাপারে ওনার পার্সপেক্টিভ বা ওনার অভিজ্ঞতা উনি আমাদের সাথে শেয়ার করবেন। কারণ এই দুর্নীতি যেগুলি হয়েছে গত 15 বছর, সেটারকে আইডেন্টিফাই করাটাও আসলে এক ধরনের সংস্কারের পার্ট হিসেবে আমরা মনে করছি। তো সেই জায়গা থেকে আমরা হয়তো বিভিন্ন ব্যাপারে কথা বলবো। তো আমরা হয়তো যেহেতু প্রোগ্রামটা চেষ্টা করব যাতে একটার মধ্যে শেষ হয়, আমরা একটু সময়ের ব্যাপারটা একটু ম্যানেজ করার জন্য আমরা হয়তো অনুষ্ঠানের প্রথম অংশটা একটু টেলিকম সাইডে বেশি কথা বলবো, পরে আমরা আইসিটি বা সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা অন্য যে সকল
নতুন রিফর্মগুলি হচ্ছে, যেরকম রিসেন্টলি একটা বোধহয় আগামী সপ্তাহে একটা হবে যে সোর্স কোডের ব্যাপারেও এক ধরনের একটা নতুন পলিসি আসছে, তো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আমার মনে হয় প্রথমেই আমরা শুরু করি একটু টেলিকম সেক্টরে যে রিফর্মগুলি হয়েছে বা যা আমাদের এক্সপেকটেশন ছিল, কটটুক করতে পারলাম এবং কটটুক করতে পারলাম না, এবং ভবিষ্যৎ সরকারের কাছে আসলে আমাদের এক্সপেকটেশন কী থাকবে। আমি ফার্স্টেই মাহতাব ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব, মাহতাব ভাই আপনার টোটাল কনটেক্সটটা যদি আমাদের সাথে শেয়ার করেন, কারণ আপনিও বিভিন্ন প্রসেসে ইনভলভ ছিলেন ফর্মালি এবং ইনফর্মালি, তো আপনি আমাদের কনটেক্সটটা দিয়ে আমাদেরকে একটু হেল্প করেন। আমরা অনেক ব্যাপারে শুনলাম, আমরা হয়তো আবারও আসবো, ইকবাল ভাই, মাহতাব ভাই এবং যারা এখানে আছেন, আমরা তো এ পর্যায়ে আমাদের স্পেশাল অ্যাডভাইজারের কাছ থেকে শুনবো, বাট কয়েকটা ব্যাপার আমি ফার্স্ট অফ অল আমরা যখন শুরু করলাম, আমরা এখানে অর্গানাইজার কারা সেটাই আসলে বলা হয়নি। আমরা আজকে দুইটা অর্গানাইজেশন মিলে এই প্রোগ্রামটা আয়োজন করছি। ভয়েস ফর রিফর্ম, আপনারা জানেন গত 1.5 বছর ধরে বিভিন্ন রিফর্মের ব্যাপারে কাজ করছে, এবং টিপআপ যে অর্গানাইজেশনটা আছে, আমরা মেনলি আইটি ইন্ডাস্ট্রি প্রফেশনাল, আইটি এন্টারপ্রেনার এবং যারা পলিসি নিয়ে কাজ করে, ইনক্লুডিং একাডেমিশিয়ান, মিডিয়া এবং প্র্যাকটিশনার, সবাই মিলে একটা প্ল্যাটফর্ম আছে টিপআপ, মাত্র করে ভার্চুয়াল প্ল্যাটফর্ম, সেটা এটার পার্টনার। আমাদের এখানে অনেক মেম্বারই এখানে আছেন। তো ফায়েজ সাহেব বলার আগে আমি জাস্ট কয়েকটা ব্যাপার কনটেক্সট সেটিংয়ের জন্য বলবো। অলরেডি টেলিকম নিয়ে বেশ কিছু ব্যাপার হয়েছে, কিন্তু আইসিটি মন্ত্রণালয় থেকেও কিন্তু বেশ কিছু রিফর্ম উদ্যোগ নেওয়া হয়েছে। আমি প্রথমে শুরু করবো আসলে আমাদের মেইন এঙ্গেজমেন্ট যদি বলি, আমাদের এই প্ল্যাটফর্মের সাথে আইসিটি মন্ত্রণালয়ের হয়েছিল সাইবার সুরক্ষা অধ্যাদেশ, যেটা প্রায় 8-9 মাস হয়ে গেল, তাই না? 8-9 মাস হয়ে গেল, হ্যাঁ, মেতে। তো সেখানে কিন্তু অরিজিনাল যেই মানে বাংলাদেশ যে ডিজিটাল সিকিউরিটি আইন, যেটাকে আমরা কালো আইন হিসাবেই সবসময় ট্রিট করে আসছি, তো সেটারই রিপ্লেসমেন্ট করা হয়েছিল সাইবার সুরক্ষা অধ্যাদেশ দিয়ে। তো আমি আসলে এই পর্যায়ে একটু ধন্যবাদও জানাবো যে যেই অরিজিনাল সাইবার সুরক্ষার যে অধ্যাদেশের বিভিন্ন ক্লজ ছিল, তা আমরা আমাদের সিভিল সোসাইটি থেকে মনে করেছিলাম যে বেশ কিছু ক্লজ আসলে পরিবর্তন করা প্রয়োজন। তো আমরা 2-3 রাউন্ড আসলে বসেছিলাম, তখন উনি যথেষ্ট ধৈর্য সহকারে আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট এবং অলসো আইনমন্ত্রী আসিফ নজরুল ভাই, উনি আমাদের কথা শুনেছেন, এবং আমরা যেই ফাইনাল যে ভার্সনটা পেয়েছি, যেটা অধ্যাদেশ হিসেবে পাস হয়েছে, সেখানে কিন্তু আমাদের মোস্ট আই উড সে 90% কনসার্নস হ্যাড বিন রিজলভ। তো এই ব্যাপারে আমরা আসলে ধন্যবাদ জানাতে চাই। তারপরে আমাদের আরেকটা দাবি ছিল যে ব্যক্তিগত সুরক্ষা, তথ্যের সুরক্ষা, সেটার জন্য আসলে আমাদের অনেক কিছুই আসলে প্রবলেম ফেস করি ফিনটেক বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে। তো সেই জায়গাটাতে, এবং এই যে ব্যক্তির তথ্যর মালিকানা যে আসলে ব্যক্তি, এটা যে আসলে মানে যার যে জিম্মাদার সে না, এটা যে আমার ওনারশিপ, সেটার লিগাল কোনো ফাউন্ডেশন ছিল না। তো পিডিপিও, যেটা পার্সোনাল ডাটা প্রোটেকশন অর্ডিন্যান্স, সেটাও গত মাসে পাস হয়েছে, এবং সেটার জন্য আসলে ধন্যবাদ জানাই। যদিও এটা নিয়ে আবার বোধহয় গত এক সপ্তাহে কিছু আবার রিভিশনও হয়েছে, এবং আমরাও এই ব্যাপারেও কিছু হয়তো কনসার্ন আছে, সেই কনসার্নটা আই এম প্রিটি শিওর যে এটা দূর হবে। তো সেটা একটা ব্যাপার। আর আমাদের কাছে আরেকটা জিনিস মনে হয় যে আসলে যেটা আমরা আমাদের সিভিল সোসাইটি থেকে রেইজ করেছিলাম, যে আমাদের যে সাইবার ক্রাইম এবং এই যে অনলাইন জুয়ার মতো যে একটা জিনিস আমাদের পুরো একটা জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে, তো সেটার ক্ষেত্রে আসলে এনাফ উদ্যোগ। এখন সমস্যা হচ্ছে যে আমরা সবসময় দেখেছি এখানে একটা ঠেলাঠেলির ব্যাপার আছে, যে আইসিটি মন্ত্রণালয় বা টেলিকম মন্ত্রণালয় এটা বাংলাদেশ ব্যাংক করে, বাংলাদেশ ব্যাংক আবার সেটা আবার বলে যে না, আমাদের কী করার আছে, এখানে তো এটা ডিজিটাল ব্যাপার। তো সেই জায়গায় একটা আমাদের কাছে মনে হয়েছে যে আইসিটি মন্ত্রণালয়, টেলিকম মন্ত্রণালয়, বিটিআরটি সবাই মিলে যেই এনইআইআর সিস্টেমটা, আমরা জানি এটা নিয়ে অনেক কথা হয়েছে, আপনাদেরও অনেক প্রশ্ন থাকতে পারে, যে এনইআইআরের যে ব্যাপারটা, সেটাকে ইমপ্লিমেন্ট করার অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও এটা ইমপ্লিমেন্ট করেছে, বাট সেক্ষেত্রেও কিছু কথা আছে। বাট আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের যদি আমরা এই ডিজিটাল ডিভাইসকে কোত্থেকে কী কাজে ব্যবহার করছে, সেটা যদি একটা ট্রেসিবিলিটি না থাকে, তাহলে আসলে ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য সাইবার ক্রাইম লাইক অনলাইন গ্যাম্বলিং। তো সেই জায়গাটাতে সবসময় আমরাও বেশ কিছু প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের যে একজন লোকের একটা এনআইডির এগেন্সটে 15টার মতো সিম থাকবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের এখানে ভুয়া সিমও তৈরি হচ্ছে। তো সেই জায়গায়, এবং ওটারও ভিত্তি করে ভুয়া এমএফএস অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। তো সেইগুলো আসলে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা। তো আমরা আনন্দিত যে বর্তমানে বোধহয় মোস্ট প্রবলি
এক এনআইডি এখানে 10টা করা হচ্ছে না। আমাদের ব্যক্তিগত আমার কাছে মনে হয় যে এটা আসলে 5টার বেশি করা হচ্ছে। 5টা অপারেটর মানে 5টা, যাই হোক, এটা আমি আমারটা বললাম। তো সেই জায়গাটাও আসলে আমার মনে হয় একটা রিফর্মের ব্যাপার আসতে পারে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি মানে বাজারে যে এত কোটি বাংলাদেশের লোকের থেকে ইন্টারনেট কানেক্ট মানে মোবাইল সিমের সংখ্যা অনেক বেশি, সেই ব্যাপারটা আসলে আনা দরকার। আরেকটা ব্যাপার যেটা মানে আমাদের মাহতাব ভাই বলে নেই, বাট আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট, গ্রাহক পর্যায়ে যে এই বেনিফিটগুলোর জন্য আসলে আমরা সবাই জানি যে এখানে আসলে প্রতি 100 টাকার টক টাইমে প্রায় 55 টাকা চলে যায় সরকারের পকেটে। এবং এখনও ডাটার উপরে সাপ্লিমেন্টারি ডিউটি 20%, মানে যেখানে মানে ব্যাপারটা সরকারের পক্ষ থেকেই আমাদের ইন্টারনেটটাকে বা টেলিকমিউনিকেশনটাকে এখনও ভোগ্যপণ্য হিসাবে দেখা হচ্ছে। এটা যে আসলে একটা সোশ্যাল গুডস, সেটা হিসাবে আমরা এখন এস্টাবলিশ করতে পারি না। আমরা সিগারেটের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি হতে পারে, ফুড জুসের উপরে হতে পারে, কী কারণে মানে বেসিক ডাটা সার্ভিসের উপরে 20% সাপ্লিমেন্টারি ডিউটি থাকে, এটা আসলে কোনোভাবেই মানে বোধগম্য না। এবং সেই জন্য আলটিমেটলি টেলিকম অপারেটরগুলো বাধ্য হয়ে এটা মানে গ্রাহকদের উপরে চাপিয়ে দিচ্ছে। এবং সেটা আমরা দেখেছি যে আমাদের ইভেন এই স্মার্টফোনের যে ইম্পোর্টের যে এই গত কয়েক মাসের মধ্যে যেই ঘটনাগুলি ঘটছে, সেখানে আমাদের প্রস্তাব ছিল যে এখনও কেন 15% সাপ্লিমেন্টারি ডিউটি। এই যে এখন বলা হচ্ছে 40% ট্যাক্স ইনসিডেন্স, আগে ছিল 63%, 40%ও তো আসলে অনেক। 40% দিয়ে আসলে এটাকে আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাকে আসলে আমরা যেটা চাচ্ছি করতে, যে সবাই বৈধ উপায়ে ফোন আনো, সেটা অনেক বেশি। আমি জানি যে এখানে এনবিআরের সাথে এক ধরনের নেগোসিয়েশনের ব্যাপার আছে, বাট আমি আসলে মিডিয়াকেও এটা রিকোয়েস্ট করবো যে আপনারাও এই মেইন সমস্যাটা যে আসলে আমাদের স্মার্টফোন পেনিট্রেশন আমাদের এই আশেপাশের সব কান্ট্রি থেকে সবচেয়ে কম, ডাটা ইন্টারনেট ব্যবহার সবচেয়ে কম, সবচেয়ে বড় যেই কারণটা আমরা সবাই এটাকে স্বীকার করি কিন্তু এটা অ্যাড্রেস করি না, সেটা হচ্ছে আমাদের ওভার ট্যাক্সেশন বোথ অন ডাটা অ্যান্ড অলসো অন আমার স্মার্টফোন। তো সেই জায়গাটা তো আমি আশা করবো যে আগামী 1 মাসে আমি জানি না কতটুকু করা সম্ভব, বা নতুন সরকারেরকেও আমরা রিকোয়েস্ট করবো এই জায়গাটা টাচ করার জন্য। তো আমি আসলে এই পর্যায়ে মাননীয় স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফায়াজ তৈয়বকে বলবো যে আপনার বক্তব্যটা দিলেন টেলিকম এবং আইসিটি দুই ক্ষেত্রেই যে রিফর্মগুলো হয়েছে, এবং সেই ক্ষেত্রে তারপরে এই চ্যালেঞ্জগুলো কী কী নতুন সরকারের জন্য আপনার সাজেশন কী হবে সেটা একটা ব্যাপার। আর তারপরে আমরা হয়তো একটা ছোটো কোশ্চেন আনসার করবো, তারপরে হয়তো উনি চলে যেতে হবে, তারপরে উইল কন্টিনিউ ডিসকাশন। ধন্যবাদ, থ্যাংক ইউ। Sure.